আমার অন্তত ১ দিন আর ৭ দিন চুমু খাওয়া উচিত, নয়তো এই চুমুর দুনিয়ায় আমার মালিচুত বলে আর কিচ্ছু থাকবে না। পৃথা হতবাক হলো। চুমুর দুনিয়া আবার কোন দুনিয়া? বাপের জন্মে তো এই নাম শোনেনি সে। লোকটা কি পাগল টাগল হলো নাকি? অবশ্য এ নতুন করে আর কি পাগল হবে, এ তো আগে থেকেই পাগল, বদ্ধ উন্মাদ একটা। পৃথার ভাবনার মধ্যে তুর্য নিজের প্রথম চুমু খাওয়ার প্রস্তুতি নিল। ধীর গতিতে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যেতে শুরু করলো মেয়েটার ওষ্ঠের নিকট। ভরকে গেল পৃথা, হৃদয়ে কড়া নাড়ল ৭ দিনের চুমুর প্রসঙ্গটা। প্রথম ৩০ মিনিট চুমুর ব্যাপারটা শ্রবণেই তো তার মাথা ঘুরে উঠেছিল তার, আর এখন ৭ দিন! পৃথার মাথা ঘুরে উঠল। এই চুমু খেতে গিয়ে নিশ্চিত তাকে ওপরে চলে যাওয়ার টিকিট কাটতে হবে। তারপর বাংলাদেশের পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো বড় বড় করে তাদের শিরোনামে লিখবে, চুমু খেতে গিয়ে মৃত্যু তুর্য এবং পৃথা নামক এক দম্পতির। ব্যাস, মান ইজ্জত সব মাটিতে। জীবন থাকতে তো এই ব্যাটার জ্বালায় মান ইজ্জত নিয়ে টানাটানি লাগতো মিনিটে মিনিটে। এই যেমন একটু আগে ইরার সম্মুখীন লেগেছিল। তারপর যদি আবার চুমু খেতে গিয়ে মৃত্যু হয়, তাহলে মান ইজ্জত পেপার পত্রিকা টিভি চ্যানেলে গড়াগড়ি খাবে। ওপরে বসে বসেও এই লোককে বিয়ে করার জন্য কপাল চাপড়াতে হবে পৃথার। নিজের কল্পনায় নিজেই শিউরে উঠল পৃথা। দ্রুত নিজেকে তুর্যের বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো, কিন্তু পারল না। তুর্যের মতন এমন এক হাতের মতন মানবের শক্তির সাথে পৃথার মতো পিঁপড়ার কি পেরে ওঠা সম্ভব নাকি? তবে নিজেকে ছাড়াতে তো হবেই, নয়তো নির্ঘাত ৭ দিনের চুমোতে টিভি চ্যানেলের শীর্ষে চলে যাবে। পৃথা আশেপাশে দৃষ্টি ঘোরালো। হুট করেই নিজের পা দ্বারা আঘাত করলো তুর্যের পায়ে। আকস্মিক আক্রমণে হকচকি উঠল তুর্য। অসাবধানতাবশত হাতের বাঁধনটাও আলগা হলো। ব্যাস, এই সুযোগ। পৃথা নিজের ২ হাত তুলে ধাক্কা মারল তুর্যকে। সব দিক মিলিয়ে টাল মাটাল হারালো বেচারা। নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে ঠাস করে বসে পড়ল মেঝেতে। তুর্য যেন মেঝেতে নয়, আকাশ থেকে পড়ল মাত্র। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, বউ, তুমি আমাকে ফেলে দিলে, এক প্রকার মারলে আমাকে, তোকে একটা চুমু খেতে চেয়েছি সে অপরাধে। কথাটা বলেই তুর্য নিজের কপাল চাপড়াতে শুরু করলো। আহাজারি করে বলল, আল্লাহ, কি করেছি গেল রে দুনিয়ায়! বউ একটা চুমু খেতে চাওয়ার অপরাধে শেষ পর্যন্ত মারলো আমাকে। এই মুখ আমি এখন লোক সমাজে কিভাবে দেখাবো, কিভাবে? প্রথম তুর্যকে পড়ে যেতে দেখে খারাপ লেগেছিল পৃথার। সে এত জোরে ধাক্কা মারেনি যে পড়ে যাবে, তবুও পড়েছে। একটু সহানুভূতি দেখাতে চেয়েছিল মেয়েটা স্বামীর প্রতি, কিন্তু এই মুহূর্তের কথা শুনে সহানুভূতি তো দূরে থাক, আরেকবার জোরে সোরে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, দাঁতে দাঁত চেপে বলল, নাটকবাজ একটা। তুর্যের আহাজারি বাড়ল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ছি ছি বউ, তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিতে পারলে? আমি নাটকবাজ? পৃথা হতাশ হয়ে তাকালো তুর্যের পানে। এই লোক ঠিক কোন ধাতু দিয়ে বানানো সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে এর সাথে এই মুহূর্তে আর কিছু বলে হয়তো লাভ হবে না কোনো। সে যাই বলুক না কেন, তা নিয়ে এই লোক টানা হ্যাচড়া করতে করতে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাবেই যাবে। পৃথা আর কথা বাড়ালো না, কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতেই বলল, ফ্রেশ হয়ে খেতে আসুন তাড়াতাড়ি। সময় গড়িয়েছে কিছুটা। ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ সবার। খাওয়ার পরে সবাই যার যার কক্ষে চলে গেলেও ইরা, তুর্য, পৃথা, তারেক এবং তৌফিক বসে রয়েছে বসার কক্ষে। অল্প স্বল্প গল্প গুজবে মত্ত হয়েছে তারা। এর মধ্যেই আরুষ কোথা থেকে দৌড়াতে দৌড়াতে সদর দরজা দিয়ে ঢুকলো বসার কক্ষের ভেতর। ২ হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার আমি এসেছি। আরুষের কণ্ঠ শ্রবণ হতেই উপস্থিত সকলে তাকালো তার পানে। হাঁটুতে হাত দিয়ে এখনো হাঁপাচ্ছে ছেলেটা। উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে তার ক্লান্তি ভাব স্পষ্ট। পরিশ্রমের দরুন নাকের ডগায়, কপালে মুক্ত দানার ন্যায় বিন্দু বিন্দু ঘামের অস্তিত্বের দেখা মিলেছে। ছেলেটার পেশিবহুল শক্তপোক্ত দেহে জড়ানো শার্টটাও ঘামে ভিজে লেপ্টেড হয়েছে দেহের সাথে। সকলেই আরুষকে এই অবস্থায় দেখেই কিঞ্চিত চকিত হলো। পৃথা অবাক কণ্ঠে বলল, এ কি আরুষ ভাই, আপনার এই অবস্থা কেন? মনে হচ্ছে কোনো দৌড় প্রতিযোগিতা থেকে দৌড়ে এসেছে। আরুষ ঢোক গিলল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, তার থেকে কম কিছু করিনি, পুরো 2 কিলোমিটার রাস্তা দৌড়ে এসেছি।
আরুষের কথা শেষ হতে না হতেই হীরা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ালো আরুষের সম্মুখে। তাড়া দিয়ে বলল, পানিটা খেয়ে নিন আরুষ ভাই, তারপরে কথা বলবেন। ইরার কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো আরুষ। ওষ্ঠ ফুটে উঠল তার সূক্ষ্ম হাসির রেখা। যাক, এত দৌড়ে একটু তো উপকার পাওয়া গেল। আরুষ তড়িৎ গতিতেই সোজা হয়ে দাঁড়ালো। ইরার হাত থেকে পানির গ্লাস নিতে নিতে বলল, ধন্যবাদ। ওই যে পানি, খুশি হয়ে পানি নিল ওই পর্যন্তই। সেই পানি আর খাওয়া হলো না বেচারার। তার আগেই তুর্য ঝড়ের গতিতে এসে পানির গ্লাসটা ছিনিয়ে নিল আরুষের হাত থেকে। অতঃপর সেই হাতেই আবারও এক বোতল মিনারেল ওয়াটার ধরিয়ে দিল। ইরার পানে তাকিয়ে বলল, আরুষ আবার মিনারেল ওয়াটার ছাড়া খায় না, ওর গলায় অ্যালার্জি আছে তো তাই। আরুষের চেহারা অসহায় ভাব ফুটে উঠল। তুর্য যে ইচ্ছে করে তার সাথে এমনটা করেছে তা বুঝতে বাকি নেই তার। না পারছে ছেলেটা কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। এই প্রথম সে নিজের প্রেয়সীর হাতে একটু কিছু পেয়েছিল, তাও সহ্য হলো না এই লোকটার। আরুষ রাগে দুঃখে মিনারেল ওয়াটারের বোতল খুলে গলায় পানি ঢাললো। মনে মনে তুর্যকে অভিশাপ দিয়ে বলল, অন্যের প্রেমে ব্যাগড়ে দিস তো, দেখবি তোর বউ তোকে পাত্তা দিবে না। রাত নেমেছে ধরণীতে। দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে গিয়েছে অনেক আগে। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আজ আর নিজের কাজে যায়নি। বেশ অনেকটা দিন পর আজ একটু ব্যস্তহীনভাবে সময় কাটাতে চাইছিল বউয়ের সাথে, কিন্তু সেই কপাল কি আর তার আছে? সে ঘরে বসে রয়েছে বউয়ের সাথে একটু একাকী সময় কাটানোর জন্য, আর তার বউ বাইরে বাড়ির মানুষের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ওই যে বসার কক্ষ থেকে হাসাহাসির আওয়াজ শোনা যাচ্ছে। তুর্যের মেজাজ গরম হলো। বাড়ির লোকজন তো তার কথা ভাবেই না, আর তার বউটাও না। তুর্য গলা উঁচু করলো, চড়া গলায় ডাক দিল, পৃথা, পৃথা। তুর্য ডাকতে না ডাকতেই এক মগ কফি হাতে কক্ষে প্রবেশ করলো পৃথা। তুর্যর পানে কফির মগ এগিয়ে দিতে দিতে বলল, এভাবে সারের মতো চেঁচাচ্ছেন কেন? বাড়ির মানুষ শুনে কি বলবে? তুর্য কফির মগটা হাতে নিল, থমথমে কণ্ঠে বলল, আমি যে বাড়িতে আছি সে খেয়াল আছে তোমার? কই, এতদিন পর স্বামী বাড়িতে, আমার চারপাশে একটু ঘুরঘুর করবে, আমাকে জ্বালাবে তা না করায় কোথায় গিয়ে বসে আছো? বসার রুমে ছিলাম সবার সাথে। তুর্য কফির মগে চুমুক দিতে দিতেই বলল। তা আমি জানি। পৃথা কিঞ্চিত সময় চুপ রইল, একটু উসখুস করে বলল, আপনার সাথে একটা কথা ছিল। কি? আমি রাজশাহী আব্বু আম্মুর কাছে যেতে চাইছিলাম একটু। থামলো পৃথা, আবারও বলল, কিছুদিন পরেই তো টেস্ট পরীক্ষা, তারপর এইচএসসি, তারপর আর সময় পাবো না যাওয়ার। তাই এক্ষুনি আপনি যদি একটু দিয়ে আসতেন ভালো হতো। তুর্য থমকে গেল, গোল গোল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, হতবাক কণ্ঠে বলল, এখন অব্দি আমার বউকে চুমো খাওয়া হলো না, বউয়ের সাথে বাসর করা হলো না। পৃথা একরাশ বিরক্তি নিয়ে তাকালো তুর্যের পানে, নাক মুখ কুঁচকে বলল, আপনি কি ভালো হবেন না? সব সময় শুধু বাজে কথা। তুর্য হাতের কফির মগটা পাশের টেবিলে রাখলো। ওই কফির স্বাদ পৃথার বাপের বাড়ি যাওয়ার কথা শুনেই উড়ে গেছে। তুর্যের মুখশ্রী থমথমে হলো, গম্ভীর কণ্ঠে বলল, সে তুমি যাই পারো না কেন, বাসর ছাড়া আমি আমার বউকে ছাড়বো না। তার উপর আবার ও বাড়িতে সব রাজাকার, আল বদর আল শামসে ভরপুর। পরবর্তীতে যদি ওরা জোর করে আমার বউকে আটকে রাখে? পৃথা ভ্রু কুঁচকালো। তুর্যের কথাগুলো সে গুরুত্বের সাথে নিবে নাকি লাগাম ছাড়া ভাবে নেবে ঠিক বোধগম্য হলো না। লোকটা গুরুত্বপূর্ণ কথাতেও যে ধরনের শব্দের ব্যবহার করে তাতে তা গুরুত্বপূর্ণের তালিকায় ফেলা যায় না। পৃথা এগিয়ে গিয়ে বিছানার উপরে বসলো, কিছুটা ঝাঁঝালো কণ্ঠেই বলল, ওদের জোর করে আমাকে আটকে রাখার প্রয়োজন হবে না। আমি নিজে আসবো না আর এখানে। একটা অসভ্য নির্লজ্জ পুরুষ। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলেশীনভাবে জবাব দিল, আগে একটু যাই তোমার বাপের বাড়িতে, যেতে দেওয়ার ইচ্ছে ছিল, এখন তাও নেই। বাপ মা ভাইতে দেখার ইচ্ছে হলে বলো, খবর দিচ্ছে। কিন্তু তোমাকে ও বাড়ি পাঠিয়ে আবারও বউহারা হওয়ার ঝুঁকিটা আমি আপাতত নিতে চাইছি না। পৃথা বিষণ্ণ ভরা দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ম্লান কণ্ঠে বলল, সেই দিন হুট করে অভিমানে বসে আপনার সাথে চলে এসেছিলাম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো থেকে বিদায় পর্যন্ত আনিনি, কারো সাথে আর কথাও হয়নি। তাছাড়া ইদানিং বাবা মা আর ভাইয়াদের জন্য আমার মনটা কেমন করছে, ভীষণ কষ্ট হচ্ছে। কতদিন দেখি না বাবা মা আর ভাইয়াদের। তুর্যের কণ্ঠস্বর নরম হলো, এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে, কোমল কণ্ঠে বলল,
আমার কাজের চাপটা একটু কমুক, ছুটি পাই, তারপর তোমাকে নিয়ে রাজশাহী যাব। ততদিন একটু ধৈর্য ধরো। পৃথার তেমন কথা বাড়ালো না বিষয়টা নিয়ে, চোটপাট কিংবা জোর জবরদস্তি করলো না। এই কয়দিন তুর্যের ব্যস্ততা সে দেখেছে, রাত নেই দিন নেই ছেলেটা নিজের কাজের পেছনে ছুটেছে সর্বক্ষণ। যদিও পৃথা বলতে পারতো যে আপনার যাওয়ার দরকার নেই, অন্য কেউ দিয়ে আসুক। কিন্তু পৃথার হৃদয়ে এই বাক্য সায় দেয়নি। ইদানিং তার সবচেয়ে বড় অভ্যাস তুর্য নামক পুরুষটা। মানুষটাকে ছাড়া এক মুহূর্ত যেন বহু বছর মনে হয় পৃথার। এই যে আগে তুর্যের যে উদ্ভট কথাগুলোর জন্য বিরক্ত হতো, এখন সেই কথাগুলোই ভালো লাগে। সারাদিনের হাজারটা চিন্তা ক্লান্তি তুর্যের এই উদ্ভট কথাগুলোর সম্মুখে এসে ফিকে পড়ে যায়। প্রাণ খুলে তখন হাসতে ইচ্ছে হয়। পৃথার ছোট্ট হৃদয়টা তুর্য নামক ওই বলিষ্ঠ পুরুষটাকে আজকাল অনুভব করে। মেয়েটার বয়স কম, বাবা মা ভাইরা কখনো তাকে পুরুষ সান্নিধ্যে যেতে দেয়নি, ততটা সব সময় আগলে রেখেছে। হয়তো ছোটবেলার ওই বিষয়টার কারণেই তারা পৃথাকে নিয়ে ভয় ছিল, তাই এতটা শাসনে রেখেছিল। সে যাই হোক, এক কথায় বলা যায় তুর্যই তার জীবনে আসা ভালোবাসাময় প্রথম পুরুষ, যার সাথে মেয়েটা এতটা প্রেমময় বাক্যালাপে জড়িত হয়েছে, এতটা কাছাকাছি এসেছে, যার দরুন তুর্যের প্রতি পৃথার অনুভূতি তৈরি হতে সময় নেয়নি বেশি। তাছাড়া বিয়ে নামক এক পবিত্র বন্ধন তো রয়েছে, যে বন্ধনের জোরে বিয়ে না মেনে বিয়ের আসর ত্যাগ করে এত বছর দূরে থেকেও ফিরে আসতে হয়েছে তুর্যকে। সেই বন্ধনের টান পৃথার মধ্যেও তো আছে। ইদানিং পৃথার মন তুর্যের ভালো মন্দের জন্য চিন্তা করে, তুর্যের জন্য উতলা হয়, তুর্যকে একটা নজরে দেখার জন্য ছটফট করে, মানুষকে একটা বার জড়িয়ে ধরার জন্য ছটফট করে। আচ্ছা, এই অনুভূতির নাম কি? এই অনুভূতি কি তবে ভালোবাসা? জানে না পৃথা, তবে সে এটুকু জানে যে তুর্য নামক ওই পুরুষটার মধ্যেই সে বাজেভাবে আটকে গেছে, তাকে ছেড়ে বের হওয়ার আর উপায় নেই। পৃথার ভাবনার মধ্যেই তুর্য হঠাৎ চেঁচিয়ে উঠল, বুকে হাত দিয়ে চিৎকার করে বলল, আমার ভীষণ বুকে ব্যথা হচ্ছে বউ। পৃথা চমকালো, ঘাড় ঘুরিয়ে তাকালো তুর্যের পানে। ছেলেটাকে বুকে হাত দিয়ে থাকতে দেখে হৃদয় কাঁপল। এই মাত্রই তো একদম ঠিক ছিল লোকটা, কত কি বলল, এর মধ্যে হঠাৎ কি হলো? অস্থির হলো পৃথা, বিচলিত কণ্ঠে বলল, বেশি ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে দেখি, আমাকে দেখান। তুর্য বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল, জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমার মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে বউ, হার্টের মধ্যে কেমন করছে। থামলো তুর্য, নিঃশ্বাস আটকে থেমে থেমে আবারও বলল, উফ, কি চিনচিনে ব্যথা হচ্ছে বুকের মধ্যে, দম বন্ধ আসছে, আমি বোধহয় আজকেই শেষ। শেষ মানে কি? পৃথা আরও অস্থির হলো, দুমড়ে মুচড়ে উঠল তার ছোট্ট কলিজাটা। সত্যি যদি হার্ট অ্যাটাক করে মানুষটা, তখন কি হবে? আজকাল তো আর রোগ শোকের কোনো বয়স নেই, যখন ইচ্ছা হানা দেয়। পৃথার ভয় জাগল, হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠল মেয়েটা, ব্যাকুল কণ্ঠে বলল, আপনার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, একটু অপেক্ষা করুন। কথাটা বলেই পৃথা তড়িঘড়ি করে নামতে শুরু করলো বিছানা থেকে। তুর্য তৎক্ষণাৎ পিছন থেকে হাত টেনে ধরলো মেয়েটার, আগের ন্যায় বুকে হাত দিয়ে বলল, কারো কাছে নিতে হবে না, তুমি শুধু আমার ঠোঁটে একটা কারো চুমু খাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরক্ষণে পুরো ঘটনা মস্তিষ্কে হানা দিতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল। তার মানে এই লোকটা এতক্ষণ নাটক করছিল তার সাথে, আর সে কতটা ভয় পেয়েছিল, এখনো বুকটা কাঁপছে দুরু দুরু। পৃথার রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পেয়ে গেল। লোকটা এতটা বর্বর কেন? ছলো ছলো করে উঠল মেয়েটার চোখ দুটো। তুর্য চমকালো, পৃথার চোখে পানি কেন? সে কি কোনোভাবে পৃথাকে কষ্ট দিয়ে ফেলেছে? বিচলিত হলো তুর্য, দ্রুত নিজের অভিনয় বাদ দিয়ে উঠে বসলো সে, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? পৃথা তুর্যের নিকট থেকে দূরে সরে গেল, দুই হাতের উল্টো পিঠে চোখ মুছল নিজের, অভিমানী কণ্ঠে বলল, আপনার সাথে আর কোনো কথাই নেই আমার, আপনি আপনার মতো থাকুন আর আমি আমার মতো। আপনাকে বিশ্বাস করে ভুল হয়েছে, একটা মিথ্যাবাদী শয়তান লোক। তুর্য বোধহয় বুঝলো পৃথার কথাগুলোর মানে, সে এগিয়ে গেল মেয়েটার পানে, মেয়েকে হেসে বলল, তুমি কি সবটা সত্যি ভেবে নিয়েছিলে? আমি তো মজা করছিলাম, সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা উত্তেজিত হয়ে পড়বে। পৃথা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে, অভিমানী কণ্ঠে আবারও বলল, আপনাকে কিছু বুঝতে হবে না, শুধুমাত্র দূরে থাকুন আমার থেকে, আর কথা বলবেন না আমার সাথে। তুর্য হাসল,
স্ত্রীর অভিমানে তার বিচলিত হওয়ার কথা থাকলেও প্রশান্তি অনুভব করলো। পৃথা তাকে নিয়ে ভেবেছে, তার একটু অভিনয় দিশেহারা হয়েছে, এর থেকে সুখকর আর কী হতে পারে। পৃথার কথা অনুযায়ী নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালো না তুর্য, বরং নিজের 2 হাত বাড়িয়ে শক্তভাবে জড়িয়ে ধরল স্ত্রীকে। আদুরে কণ্ঠে বলল, তোমার থেকে দূরে সরে থাকা এ জীবনে হয়তো আমার দ্বারা সম্ভব নয় বউ। আর কথা না বলে থাকা তো অসম্ভবের উপরও অসম্ভব। আমার বউয়ের সাথে আমি কথা না বলে কিভাবে থাকবো? অভিমানের মধ্যে প্রিয় মানুষটার সান্নিধ্য পেলে অভিমান প্রথম পর্যায়ে বাড়ে বই কমে না, পরবর্তীতে হয়তো প্রিয় মানুষের আদর ভালোবাসায় একটু একটু করে কমে যায় তা। পৃথার অভিমানটাও ঠিক তেমন আকারেরই ধারণ করলো। হাত চালিয়ে তুর্যের থেকে ছাড়িয়ে নিতে চাইলো নিজেকে। তুর্য ছাড়লো না, হুট করেই সে প্রশ্ন করে বসলো, ভালোবাসো আমায়? পৃথা থমকে গেল, হৃদয়ে কম্পন ধরল তার। ভালোবাসা? সত্যি কি সে ভালোবাসে তুর্যকে? যদি ভালো নাই বাসতো তবে তার হৃদয়ে তুর্যকে নিয়ে এই অনুভূতিগুলো কিসের? পৃথা চোখ তুলে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে চুমু খেলো স্ত্রীর ললাটে, মৃদু কণ্ঠে আবারও শুধালো, ভালোবাসো আমায়? পৃথা ড্যাব ড্যাব করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তুর্যের পানে, অতঃপর ওষ্ঠ ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু বলতে আর পারল না। তার আগেই বিছানায় ফেলে রাখা তুর্যের মোবাইলটা বেজে উঠল প্রবল ঝঙ্কার তুলে। তুর্য বিরক্ত হলো। বউয়ের সাথে এত সুন্দর একটা মুহূর্তে আবার কে বিরক্ত করে? অবশ্য সবসময় এমনটাই হয়। পোড়া কপাল তার। বউয়ের একটু সান্নিধ্যে গেলেই পুরো পৃথিবী বিপক্ষে চলে যায়। তার জীবনের একটু ভালো মুহূর্ত সহ্য হয় না কারো। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়েই নাম্বার না দেখে কলটা রিসিভ করলো। পৃথার পানে দৃষ্টি রেখেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যের। পৃথাকে ধরে রাখা হাতটাও আলগা হলো। গম্ভীর কণ্ঠে বলল, আসছি আমি। কথাটা বলেই কল কাটল তুর্য। পৃথাকে ছেড়ে উঠে দাঁড়ালো সে। বাসায় পরা টি শার্ট আর ট্রাউজারের শরীরে নিয়েই পা বাড়ালো বাইরের দিকে। যেতে যেতে পৃথাকে বলল, আমার আসতে দেরি হতে পারে, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আগে কখনো পৃথা পিছু না ডাকলেও আজ কেন যেন মেয়েটা পিছু ডাকলো তুর্যর। হুট করেই বলল, শুনুন। তুর্য থমকে দাঁড়ালো, পিছু ফিরে বলল, বলবে কিছু? এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, ইতস্তত করে বলল, তাড়াতাড়ি ফিরবেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। তুর্যের হৃদয়ে শিহরণ জাগলো, প্রশান্তিতে ভরে উঠল মন প্রাণ। এতদিন প্রতিবার কাজে বের হওয়ার আগে পৃথার মুখ থেকে যে বাক্যটা শোনার জন্য ছটফট করতো সে, আজ ঠিক সেই বাক্যটাই শোনার সৌভাগ্য তার হলো। পৃথার কথার পরিপ্রেক্ষিতে তুর্যের ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, অপেক্ষা করার প্রয়োজন নেই, খেতে ঘুমিয়ে যেও তুমি। কিন্তু শেষ পর্যন্ত এই বাক্যটা কণ্ঠে ধারণ করতে হৃদয় সায় জানালো না। হৃদয় চাইলো পৃথা তার অপেক্ষায় থাকুক, নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে বউটাকে তার অপেক্ষায় রত থাকতেই দেখুক। তুর্য আবারও পিছনে ঘুরে এগিয়ে এলো পৃথার পানে, একটু ঝুঁকে মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আসছি আমি। কথাটা বলেই পরপর কক্ষ থেকে বেরিয়ে গেল তুর্য, আর পিছু ফিরে তাকালো না। বাড়ি থেকে বের হতে হতে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো, স্ক্রিন ঘেটে কল লাগালো আরুষকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ওদিকের কি অবস্থা আরুষ? ওপাশ থেকে আরুষের বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। কোনো প্রকারে ছেলেটা নিজের কণ্ঠনালী ভেদ করে বলল, অবস্থা ততটা ভালো নয় স্যার, ইতিমধ্যে আমাদের 5 জন কর্মী বাজেভাবে আহত হয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, ছোট্ট করে বলল, আসছি আমি, ততক্ষণ ওদিকটা সামলে রাখো। কল কাটলো তুর্য, দ্রুত নিজের গাড়ি বের করে চেপে বসলো তাতে। চোখ মুখ শক্ত রেখে ছুটে চলল গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হলো, রাতের গভীরতা বাড়লো আরও, সেই সাথে দিনের আলোয় ঘেরা উজ্জ্বল প্রকৃতি যেন কালো আঁধারে ঢাকা পড়ল। সেই আধারময় রজনী উপেক্ষার কাতারে ফেলে তুর্য তার গাড়িটা দাঁড় করালো গাছপালায় ঘেরা এক জঙ্গলের সম্মুখে। এমনি দিনের আলোয় এই পুরো জঙ্গল নীরব নিস্তব্ধ হয়ে পড়ে থাকলেও রাতের আধারে তা জমে ওঠে, পরিণত হয় মাদক, ইয়াবা, গাঁজা, হেরোইন ব্যবসায়ীদের আখড়ায়। রাতের আধারে কালো জগতের রমরমা ব্যবসা চলে এখানে, আর এই কালো জগতের মূল হোতা ছিলেন শাহিন মির্জা।
তাকে 304 ডিগ্রিতে যখন ডিম থেরাপি দেওয়া হলো তখন নিজ থেকেই এই আস্তানার কথা স্বীকার করেছেন কর্তৃপক্ষের নিকট। আরশও তথ্যটা পাওয়ার পর সময় ব্যয় করেনি আর। নিজ দায়িত্ব পালনে নিজেদের বাহিনীর স্বল্প কিছু জনবল নিয়ে এসেছিল অপরাধীদের ধরার নেশায়। কিন্তু বুঝতে পারেনি শাহিন মির্জা ধরা পড়ার পরে এবারও আগের থেকে হিংস্রতা নিয়ে তৈরি হয়েছিল। নিজেদের বাঁচানোর তাগিদে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই আরশ তার বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সাথে সাথে জঙ্গলে উপস্থিত দুরাত্মারাও পাল্টা আক্রমণ চালায় তাদের ওপর। রাতের আধারকে কাজে লাগিয়ে জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, যার দরুন আরও বিপাকে পড়তে হয়েছে আরশকে। রাতের আধারের সুযোগ নিয়ে কে কোথা থেকে আক্রমণ করেছে তাও বুঝে উঠতে পারছে না ঠিক। তাই তো শেষ পর্যন্ত উপায় না পেয়ে কল করেছিল তুর্যকে। তুর্য নিজের গাড়ি থামানোর সাথে সাথে আরও কয়েকটা গাড়ি এসে থামলো তার গাড়ির পেছনে। সেখান থেকে প্রশাসনিক খাকি পোশাক পরিহিত বেশ কিছু জনমানবের আবির্ভাব ঘটল। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো চারিপাশে, আদেশের সুরে বলল, জঙ্গলে চারদিক থেকে ঘিরে ফেলুন, একটাও যাতে জঙ্গল থেকে বেরিয়ে পালাতে না পারে। থামলো তুর্য, পরপর আবারও আদেশের সুরে বলল, বাকিরা আমার সাথে আসুন। নিজের কথা শেষ করেই সম্মুখপানে অর্থাৎ জঙ্গলের ভেতর দিকে পা বাড়ালো তুর্য। সাথে সাথে আদেশ মোতাবেক তার সাথে আসা বাহিনীর অধিকাংশ সদস্যরা ছড়িয়ে পড়ল শুরু করলো জঙ্গল জুড়ে, আর বাকিরা পিছু নিল তুর্যে। ইতিমধ্যে আরশদের সাথে যুদ্ধ চালিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সন্ত্রাসী দল, তার উপর আবার তুর্যের নিয়ে আসা অতিরিক্ত বাহিনী। পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে সময় লাগেনি বেশি। এতক্ষণ আরশ যাদের নিয়ে বিপাকে ছিল, তুর্য এসেই অল্প সময়ে এই এক একটাকে ধরে বসিয়ে দিয়েছে। তবে এইটুকুতেই কি বিপদ শেষ তাদের? হয়তো শেষ নয়। তুর্য জঙ্গলের মধ্যে বরাবর দাঁড়িয়ে তাদের হাতে ধরা পড়া সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছিল কিছু। তাদের এই কালো ব্যবসা সম্পর্কে টুকটাক তথ্য দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল উপস্থিতভাবে। আরশও তার পাশে দাঁড়িয়ে দেখছিল চারিদিকটা। হঠাৎ জঙ্গলের এক ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সন্ত্রাসীদের মধ্যে লুকিয়ে থাকা একজন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীর রোগা পটকা ছেলেটা তার এক হাত দ্বারা পেছন থেকে চেপে ধরল তুর্যের গলা, আর অন্য হাতে বন্দুক নিয়ে ধরল তুর্যের কপালে। হড়বড়িয়ে বলল, আমাদের লোকগুলোকে এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দে, নয়তো গুলি করে এটার খুলি উড়িয়ে দেব। আকস্মিক এমন আক্রমণে চমকে গেল উপস্থিত সকলে। কোনো লুকিয়ে থাকা সন্ত্রাসী যে হুট করে এইভাবে তাদের স্যারের ওপরেই আক্রমণ করে বসবে তা কেউ কল্পনাতেও আনতে পারেনি। বাহিনীদের সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তেই। এক প্রকার ভয়ে দিশেহারা হয়ে সকলে বন্দুক তাক করলো ওই দুরাত্মা সন্ত্রাসীর পানে। আরশ ঢোক গেল সন্ত্রাসীর পানে, নিজের হাতে থাকা বন্দুকটা ধরে রেখেই বলল, স্যারকে ছেড়ে দে, নয়তো তোর প্রাণ নিয়ে ফেরা হবে না, বলে দিলাম। ছেলেটা যেন আকাশের চাঁদ পেল। যাক, শেষ পর্যন্ত একটা ভালো কাজ তো করেছে। ধরেছে তো ধরেছে, এদের বসকেই ধরেছে। এই বসকে পুঁজি করেই এ যাত্রায় বাঁচা যাবে হয়তো। বসের প্রাণের ভয়ে এরা তাদের ছেড়ে দেবে। ছেলেটা ভেতরে ভেতরে আরও সাহস পেল, শক্ত করে চেপে ধরল তুর্যের গলা, সকলকে শাসিয়ে বলল, বন্দুক নিচে নামা, নয়তো ভালো হবে না কিন্তু। তোদের বছর জীবনের শেষ ঘন্টা এখানেই বাজিয়ে দেব। কেউ কিছু বলা বা বন্দুক নিচে নামানোর আগেই চেঁচিয়ে উঠল তুর্য, কটমট করে বলল, এই বেয়াদব, এভাবে গলা জোরে ধরে আছিস কেন? তুই কি আমার বউ লাগিস? হতচ্ছাড়া, গলা ছাড় বলছে। থামলো তুর্য, নাক মুখ কুঁচকে আবারও বলল, তোর মতো রোকা পটকা বলো ছিয়ালকে বিয়ে করতে যাব কোন দুঃখে আমি? আমার কি রুচির দুর্ভিক্ষ লেগেছে? আমার ঘরে সুন্দরী বউ আছে, আর আমার গলা ধরার অধিকার একমাত্র তার। গলা ছাড় বলো ছিয়াল। এমন একটা ভীতিকর পরিস্থিতিতেও তুর্যের এহানো লাগাম ছাড়া কথায় ভরকে গেল সবাই। এই পরিস্থিতিতেও এমন কথা কারো কণ্ঠে আসতে পারে ধারণা ছিল না কারো। কেউ হাত থেকে বন্দুক ফেলবে কি? এমন কঠিন মুহূর্ত এসেও তুর্যের এমন বেভাস কথায় আহাম্মক বনে দাঁড়িয়ে রইল সকলে। সন্ত্রাসী নামধারী ছেলেটাও প্রথমে ভরকে গিয়েছিল কিঞ্চিত পরিমাণ, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। তার এখন একটাই বাঁচার পথ। ভোরকে গিয়ে এই পথ যদি হারিয়ে ফেলে তবে সারা জীবন অন্ধকার এক কুঠুরিতে কাটাতে হবে, আর নয়তো মরতে হবে। ছেলেটা ঢোক গেল, নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলল, একদম চালাকি নয়, আমার সাথে চালাকি করছিস? তুর্যের চোখে মুখে নিরীহ আভা ফুটে উঠল, ঠোঁট উল্টে বলল, আমার শাশুড়িকে তোর সাথে বিয়ে দিয়ে ওই রাজাকার শ্বশুরটাকে বউ ছাড়া করবো।
আমার শ্বশুরের পদগুলো 2টা সার আল বদর আল শামস সহ সব সম্পত্তিও তোর নামে লিখে দেব। আমার বউ এমনি ভয়ঙ্কর ধাঁচের মহিলা, তুই আমার গলা ধরেছিস জানতে পারলে আমার গলায় টিপে দেবে। থামলো তুর্য, অনুনয় সুরে আবারও বলল, বন্দুক মাথায় একটা কেন, 5টা ধর। তবুও ভাই গলাটা ছাড় এখন। এই কঠিন এক মুহূর্তে এসেও এমন প্রহসনমূলক বক্তব্য। তুর্যের এখানেও লাগাম ছাড়া কথা শুনে আরুষের ইচ্ছে হচ্ছে এই জঙ্গলেরই কোনো এক শক্তপোক্ত গাছের সাথে নিজের মাথাটা টাক মেরে দ্বিখণ্ডিত করে ফেলতে। এটা মানুষ নাকি ভিন গ্রহের কোনো প্রাণী? না, এই লোক ভালো হবে না কোনোদিন। যদি ভালো হতো তবে এমন একটা সময় এসেও এই ধরনের কথা বলতে পারতো না। আচ্ছা, এর কি নিজের জীবনের মায়া নেই, পরিবারের চিন্তা নেই? না, এখন তাকেই কিছু করতে হবে, না তো যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। যতই হোক তুর্যদা স্যার এতদিন এই লোকটার সাথে আছে, যতই রাগ অভিমান বিরক্তি থাকুক না কেন, ভালোবাসাও তো আছে। আরুষ অবৈধ ভঙ্গিতে আশেপাশে তাকালো। জঙ্গলের মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মধ্যে একখানা মোটা লাঠি চোখে পড়ল তার। সকলের অগোচরে সে লাঠিটা হাতে তুলে নিল আরুষ। অতঃপর খুব সাবধানে লাঠি হাতে গিয়ে দাঁড়ালো তুর্য এবং ওই সন্ত্রাসীর পেছনে। এর মধ্যেই তুর্য আবারও চেঁচিয়ে উঠল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না না, তুই আমার মাথায় বন্দুক ধরতে পারিস না। বউর সাথে এখনো আমার বাসর ছাড়া হয়নি। 20-25টার মতো টিয়াবাকে ছাড়ার মতো বাচ্চা পদে করা হয়নি। আমাকে এখনো মেরে ফেলতে পারিস না তুই। বন্দুক নিয়ে দূরে সর, হত ছাড়া। সন্ত্রাসী ছেলেটা তুর্যের কথায় ভরকাবে না করেও ভরকে গেল। নিজের মাথায় বন্দুক নিয়ে এমন অদ্ভুত সব কথা কেউ বলতে পারে? তুর্যের কথায় আহাম্মক বনে গেল ছেলেটা। হাত আলগা হলো বেচারার। আর এই সুযোগটাই কাজে লাগালো তুর্য। সময় ব্যয় না করে তাৎক্ষণিক কুস্তিগীরদের ন্যায় বাহু চেপে ধরল সন্ত্রাসী ছেলেটার। নিজের মাথার ওপর থেকে তুলে এনে আছড়ে ফেললো সম্মুখ মাটিতে। এদিকে একই সময় আরও সন্ত্রাসী ছেলেটার মাথার উপর আঘাত হানলো হাতের মোটা লাঠি দ্বারা। কিন্তু হায়, ছেলেটা সরে যাওয়ায় আঘাতটা গিয়ে লাগলো তুর্যের মাথায়। বাড়িটা বেশ জোরে সোরেই লেগেছে। মুহূর্তেই ঝিমঝিম করে উঠলো বেচারার মাথাটা। চোখের সম্মুখে ঝাপসা হয়ে যেতে শুরু করলো ধীরে ধীরে। সম্মুখে ফেলা সন্ত্রাসীটাকেও তার বাহিনীর লোকেদের পাকড়াও করতে দেখে মাথাটা চেপে ধরল তুর্য। ঢুলু ঢুলু পায়ে তাকালো পিছনে ফিরে। আচ্ছা দৃষ্টিতে দেখলো লাঠি হাতে ব্যাকুলের ন্যায় দাঁড়িয়ে আছে আরুষ। নিমিষেই চোয়াল শক্ত হয়ে এলো তুর্যের। দাঁতে দাঁত চেপে বলল, একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নেবো মির্জাফরের বংশধর। কথাটা বলে মাটিতে লুটিয়ে পড়ল তুর্য। আরুষ আঁতকে উঠল। আহাম্মকের ন্যায় একবার তাকালো হাতের মোটা লাঠিটার পানে, আরেকবার তাকালো মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে থাকা তুর্যের পানে। এটা সে কি করে ফেললো? ভালো করতে গিয়ে হলো খারাপ। রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পাচ্ছে বেচারার। তার সাথেই কেন সবসময় এমন হয়? লজ্জায় সকলের সম্মুখে এখন কাঁদতেও পারছে না। এখানে এত বড় প্রশাসনিক বাহিনী সন্ত্রাসীদের সম্মুখে কান্না করা তার মতো এক অফিসারকে মানায় না। আরও হাতের লাঠি ফেলে দিল, দ্রুত দৌড়ে গেল তুর্যের নিকটে। সকলকে আদেশ দিল সন্ত্রাসীদের গাড়িতে তুলতে আর তার সাথে তুর্যকে ধরে গাড়িতে তুলে দিতে। লোকটাকে হাসপাতালে নিতে হবে এখনই। যদি সুস্থ হয়েই আরুষের জীবন নিয়ে টানাটানি লাগবে, তার জন্য তো আর এভাবে ফেলে রাখা যাবে না একে। এছাড়া দোষটাও আরুষের। তার একটু খেয়াল করে সাবধানতা অবলম্বন করে আঘাত করা উচিত ছিল। এমন এক বেয়াক্কলমূলক কাজ অন্তত তার দ্বারা মানায় না। আরুষ সময় ব্যয় করেনি। তুর্যকে নিয়ে অতি দ্রুত শহরের এক নামকরা হসপিটালে ছুটে এসেছে, ভর্তি করেছে তাকে। আসার পথে গাড়িতেই তুর্যের পরিবারকে কল করে জানিয়েছে তুর্য সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ব্যাস, সেই রাতেই পরিবারের সকলে মিলে হানা দিয়েছে হসপিটালে। তাহমিনা বেগম ইতিমধ্যে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে পড়েছেন। যত যাই হোক, তার ছেলে তো তুর্য, নারী ছাড়া ধন তার। আর তাছাড়া তুর্যের সাথে যে ঝগড়া বিবাদ সর্বদা লেগে থাকে, ওটা তো সত্যি সত্যি ঝগড়া নয়, ওটা তাদের মা ছেলের ভালোবাসার একটা অংশ। সকলের ভালোবাসা প্রকাশের ধরন তো আর এক হয় না, তেমনি তাদেরও মা ছেলের ভালোবাসা প্রকাশের ধরনটা একটু ভিন্ন। পৃথাও এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে লাগাতার। তুর্য দুর্ঘটনার কবলে পড়েছে এই সংবাদ শ্রবণেই তো মেয়েটার জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। বুকের ভেতর থাকা কলিজাটা যেন দুমড়ে মুচড়ে উঠেছিল। এতদিন যে পুরুষের উপরে বিরক্ত ছিল, আজ সেই পুরুষকে হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠেছে মেয়েটা। ওই যে কথাই আছে না, মানুষ কাছে থাকলে মর্ম বোঝে না, দূরে গেলে ঠিকই মর্ম তার বুঝে নেয়।
পৃথা এতদিন যে তুর্যের মর্ম একটু বোঝেনি তেমন নয়, সে এতদিন বুঝেছে, তবে নিজের অনুভূতি সম্পর্কে সন্দিহান ছিল। তুর্যের জন্য তার ভিতরে জাগ্রত হওয়া অনুভূতিকে ঠিক কী নাম দেবে বুঝে উঠতে পারছিল না। তবে আজ তুর্যের এই দুর্ঘটনার পরে পৃথার সকল সংশয়, সকল সন্দেহ দূর হয়ে গিয়েছে। মিতা বেশ বুঝতে পেরেছে সে ভালোবাসে তুর্যকে, ভীষণ ভালোবাসে। তুর্যকে হারিয়ে সে বাঁচতে পারবে না, কিছুতেই না। এই যে এখন তুর্যের এই সামান্য এক দুর্ঘটনাতেও হৃদয়ে ব্যথা উঠেছে পৃথার, নাজুক হয়ে উঠেছে তার হৃদয়। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, ছুটে গিয়ে একবারের জন্য হলেও জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ওই তুর্য নামক পুরুষকে। কিন্তু হাত সে অসহায়, ভীষণ অসহায়। এতদিন তুর্য তাকে বারংবার কাছে টানতে চেয়েছে, অথচ সে ফিরিয়ে দিয়েছে। আর আজ সে নিজেই তুর্যের কাছে যেতে চাইছে, কিন্তু পারছে না। পৃথার হৃদয় ব্যাকুল হলো। একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো তুর্যের কেবিনের সম্মুখে। কেবিনের স্বচ্ছ কাঁচ গলিয়ে তাকালো ভিতরে। সাথে সাথেই মেয়েটার হৃদয়টা ছটফটিয়ে উঠল, আখিদয় ভরে উঠল অশ্রুকণায়। সারাক্ষণ ছটফট করে সকলকে জ্বালিয়ে মারা ছেলেটা কেমন নিথর হয়ে শুয়ে আছে হাসপাতালের শুভ্র রাঙা বিছানায়। যদিও ডাক্তার বলেছে তেমন গুরুতর চোট লাগেনি, কালকের মধ্যে সুস্থ হয়ে যাবে, কিন্তু মন যে মানছে না। সত্যিকার অর্থে ভালোবাসলে ভালোবাসার মানুষটার একটু ব্যথাও সে সহ্য করা কষ্টকর। পৃথা হাত উঠিয়ে আলতো আলতো ভাবে রাখলো কেবিনের স্বচ্ছ কাঁচের ওপরে, ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসি প্রিয়। আরও হাসপাতালের করিডোরে এক কোণে দাঁড়িয়ে আছে নিশ্চুপভাবে। ভেতরে ভেতরে তীব্র অনুশোচনায় দগ্ধ সে। এমন একটা কাজ কিভাবে করলো সে? এত বড় একজন দায়িত্ববান কর্মকর্তা হয়ে এইটুকু সাবধানতা তার অবশ্যই অবলম্বন করা উচিত ছিল। সে কি ঠিক কাকে মেরেছে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত ছিল অ্যাটলিস্ট। আজ তার হাতে লাঠির বদলেতে বন্দুকও তো থাকতে পারত। যদি সে নিজের বন্দুকটা চালাতো সন্ত্রাসের উদ্দেশ্যে এবং সেই বন্দুকের গুলি লাগতো তুর্যের শরীরে, তখন ঠিক কী হতো? যেখানে তাদের ডিপার্টমেন্ট তাদের বিন্দু বিন্দু বিষয়গুলোর ওপরেও লক্ষ্য রাখার জন্য প্রশিক্ষণ দেয়, সর্বক্ষণ চোখ কান খোলা রেখে চলতে শেখায়, সেখানে সে কীভাবে এত বড় একটা ভুল করে ফেললো? সে ভুলের অনুশোচনা তো আছেই, সাথে আরও যোগ হয়েছে তুর্যের ভয়। এই ব্যাটা একবার সুস্থ হয়ে উঠলে তাকে অসুস্থ বানিয়ে ছাড়বে, তেজপাতা করে ছাড়বে আরুষের শান্ত শিষ্ট জীবনটা। জ্ঞান হারানোর আগে তুর্যের বলা শেষ কথাটা বারবার স্মরণে আসছে আরুষের। এই একটা বাক্য স্মরণে আসলেই তো আরুষের বুকটা ধরফরিয়ে উঠছে। ভবিষ্যতে তুর্যের উদম কেলানি খাওয়ার ভয়ে জর্জরীয় হয়ে পড়ছে বেচারা। আরুষের আকাশ পাতাল ভাবনার মধ্যেই হঠাৎ ইরা এগিয়ে এলো তার পানে। কিছুটা অবাক কণ্ঠে বলল, এ কি আরুষ ভাই, আপনার হাত কেটে গেছে কিভাবে? ইরার কণ্ঠে আরুষ নিজের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এলো। হাতের পানে তাকিয়ে চমকে উঠল সে। সত্যি তার হাত কেটেছে, কনুই থেকে বেশ অনেকটা ছুলে গেছে, রক্ত শুকিয়ে আছে হাত জোরে। হয়তো ওই জঙ্গলে সন্ত্রাসীদের আক্রমণে পাল্টা আক্রমণের সময় হয়েছিল, কিন্তু নিজেদের যুদ্ধ চালাতে চালাতে এদিকটাই খেয়ালই করেনি। আর তারপর তো আবারও তুর্যকে নিয়ে ছোটাছুটি। হাতের পানে তাকানোর দিকে খেয়াল আছে নাকি? তপ্ত নিঃশ্বাস ফেললো আরুষ, কণ্ঠটা স্বাভাবিক রেখে বলল, ও অ্যাক্সিডেন্টের সময় সম্ভবত কেটেছে, তুর্য স্যারের সাথে ছিলাম তো। ইরা অস্থির হলো, বিচলিত কণ্ঠে বলল, ইস, কতখানি কেটে গেছে, আর আপনি কি না সেই কাটা হাত নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন? চলুন ডাক্তার কাছে চলুন। আরুর সাথে সাথে অসম্মতি জানালো ইরার এই প্রস্তাবে। জোরপূর্বক হেসে বলল, একটুখানি তো কেটেছে, এমনিতে সেরে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না। ইরা সাথে সাথে প্রতিবাদ করলো আরুষের কথার, বিরোধিতা করে বলল, এটা আপনার কাছে একটু কথা? এতখানি কেটে গেছে আবার বলছেন ডাক্তারের কাছে যাবেন না? চলুন বলছি। আরুষ তবু বাধা দিচ্ছিল ইরাকে। শেষমেশ মেয়েটা উপায় না পেয়ে নিজের এক হাত বাড়িয়ে ধরলো আরুষের ভালো হাতটা, শাসিয়ে বলল, আর একটা কথাও বলবেন না। আপনার হাত অল্প কেটেছে নাকি বেশি তা আমি বুঝে নেব। আপনি আসুন আমার সাথে। ইরা আকস্মিক এমন স্পর্শে কেঁপে উঠল আরুষ। এটাই তো তার প্রেয়সীর থেকে প্রথম স্পর্শ, কেমন শিহরণ জাগালো হৃদয়ে। তার থেকেও ভালো লাগলো ইরার এই জোর করা অধিকার দেখানো। আরুষের হৃদয়টা প্রশান্তিতে ছেয়ে গেল। ইরার ওপরে আর একটা কথাও বলল না সে, শুধুমাত্র মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে চলল ইরার পিছু পিছু। মেয়েটা তাকে টেনে নিয়ে ঢুকলো এক কেবিনে। এত রাতে এই অল্প স্বল্প চিকিৎসার জন্য ডাক্তার খুঁজে না পাওয়া গেলে একজন নার্সের শরণাপন্ন হলো তারা। নার্স মহিলাটি তার চিকিৎসা সরঞ্জাম নিয়ে বসলো আরুষের পানে, নিজের মতো করে ওষুধ লাগাতে শুরু করলো তার হাতে।
তবে সেদিকে কোনো খেয়াল নেই আরুষের। সে এখনও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইরার পানে। আরুষকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে ওঠে মেয়েটার। এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, সমস্যা কি? আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? অপ্রস্তুত হলো আরুষ। সাথে সাথে দৃষ্টি নত করলো সে। আমতা আমতা করে বলল, এমনি। ভোরের আলো ফুটেছে। রাতের নিস্তব্ধতা কাটিয়ে ব্যস্ত হয়ে উঠেছে পুরো শহর। তুর্যের জ্ঞান ফিরেছে মাত্রই। ঘুমের ইঞ্জেকশনের গুণে বেশ অনেকক্ষণ বেহুশের মতো পড়েছিল সে। জ্ঞান ফিরতে পিটপিট করে চোখ খুলল তুর্য। চোখের সম্মুখে দৃশ্যমান হলো হাসপাতালের শুভ্র রাঙা ছাদটা। ছেলেটা তৎক্ষণাৎ আবারও চোখ বন্ধ করে নিল। একটু নড়ে চড়ে উঠতেই অনুভব করলো ঘাড়ে ব্যথা হচ্ছে ভীষণ। আবারও হাতের উপরেও ভারী ভারী কেটেছে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে। আবারও চোখ মেলতেই চোখের সম্মুখে ভেসে উঠল প্রেয়সীর ঘুমন্ত মুখশ্রী। পৃথা তার হাতের উপরে মাথা দিয়ে নিশ্চিতভাবে ঘুমিয়ে আছে। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। ঘাড়ে এবং হাতে ব্যথা অনুভব করলেও হাতটা সরালো না সে। নিজ স্ত্রীকে একটু শান্তিতে ঘুমাতে দেওয়ার জন্য হাতটাও আরও ছড়িয়ে দিল, আর অন্য হাত দ্বারা বিলি কেটে দিতে শুরু করলো স্ত্রীর চুলের ভাঁজে। এর মধ্যেই একজন নার্স সকালের চেক আপের উদ্দেশ্যে ঢুকলেন কেবিনের দরজা থেকে। তুর্যকে চেয়ে থাকতে দেখেই সে হাসি মুখে বললেন, উঠে গেছেন? এইটুকু বলতেই হাত উঠিয়ে থামিয়ে দিল তুর্য। ফিসফিসিয়ে বলল, আস্তে কথা বলুন, আমার স্ত্রী ঘুমাচ্ছে। নার্স মহিলাটি হাসলেন। তিনিও তুর্যের মতোই ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, স্ত্রীকে ভালোবাসেন ভীষণ? তুর্য লাজুক হাসল। ওপর নিচ মাথা পাকিয়ে বলল। হুম। নার্স মহিলাটি আর কথা বাড়ালেন না। নিজের মতো করে তুর্যের চেক আপ করে চলে গেলেন কেবিন থেকে। তবে কেবিনে চুপ থাকলেও কেবিনের বাইরে গিয়ে আর চুপ রইলেন না। তুর্যের বাড়ির সকলকে জানিয়ে দিলেন তুর্যের জ্ঞান ফেরার কথা। ব্যাস, আর কে শুনে কার কথা। আরুষ ব্যতীত সকলে হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করলো তুর্যের কেবিনে। সকলের টুকটাক শব্দ কর্ণে পৌঁছাতেই ঘুম ভেঙে গেল পৃথার। সাথে সাথে মেয়েটা লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। রাতে খুব বড় মুখ করে সবাইকে বলেছিল সে তুর্যের কাছে থাকবে, স্বামীর সেবা করবে, অথচ সেই কিনা ঘুমিয়ে পড়ল। পৃথার এলোমেলো দৃষ্টি ফেলল আর ওয়াশরুমের দোহাই দিয়ে দ্রুত কেটে পড়ল সকলের সম্মুখ থেকে। পৃথা চলে যাওয়ার সাথে সাথেই তুর্য কটমট করে তাকালো সকলের পানে। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, সব শত্রুর দল আমার। বোর্ডের সাথে একটু ভালো মুহূর্তে কাটাচ্ছিলাম, তা সহ্য হলো না কারো। সময়ের কাঁটা ঘূর্ণয়মান। সে ঘুরতে ঘুরতে সকালের সময় পেরিয়ে বিকালের দিকে গড়িয়েছে। তুর্যের মাথার চোটটা ততটা গাঢ় না হওয়ায় তাকে হাসপাতাল থেকে সসম্মানে রিলিজ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ একটা দিন পর্যবেক্ষণে থাকতে বলেছিল, কিন্তু তুর্য রাজি হয়নি। এই হাসপাতাল, এখানকার ওষুধ গন্ধ এসব বরাবরই অপছন্দের তালিকায় তার। তাই একটু তড়িঘড়ি করেই হাসপাতাল ছেড়েছে ছেলেটা। তবে এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এতটা সময় তুর্যের জ্ঞান ফিরেছে, অথচ সে আরুষের খোঁজ করেনি একবারও। তবে কি মাথায় চোট পেয়ে চোট পাওয়ার কারণটাই ভুলে গেছে নাকি? মনে মনে বড়সড় কোনো পরিকল্পনা আসছে, ভেবে পাচ্ছে না আরুষ। ভয়ে আর বেচারা তুর্যের সম্মুখে একটা বারের জন্যও যায়নি। লুকিয়ে চড়িয়ে ছ্যাঁকা খাওয়া প্রেমিকের মতো দূর থেকে দেখেছে তার স্যারকে। যদিও দু একবার সাহস করেছিল, ভেবেছিল একটাবার তুর্যের সাথে দেখা করে মাফ চেয়ে নেবে। তবে পরক্ষণেই আবারও ভয়ে সিদ্ধান্ত বদলে ফেলেছে। বলা তো আর যায় না, পরে দেখা যাবে সে মাফ চাইতে তুর্যের কাছে গেল আর তুর্য প্রতিশোধ নিতে তার মাথা ফাটিয়ে এই হসপিটালেই কোনো এক বিছানায় শুয়ে দিল। তখন কি হবে? তার থেকে কয়েকটা দিন যাক, তুর্য আরেকটু সুস্থ হোক এবং এই ঘটনাও কিছুটা ভুলুক, তারপর না হয় তার সম্মুখে যাওয়া যাবে। রাতের আধার ঘনিয়েছে। দিনের উজ্জ্বল সূর্যটা বিদায় নিয়েছে, প্রকৃতিকে বিলিয়ে দিয়েছে আধারের মাঝে। ব্যস্ত শহরটা সেজে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আধাশোয়া হয়ে বসে রয়েছে নিজ কক্ষের বিছানায়। একটু পর পর আবারও অধৈর্য ভঙ্গিতে দরজার পানে উকিঝুঁকি মেরে দেখছে পৃথা আসছে কিনা। সেই যে মেয়েটা কক্ষ থেকে বেরোলো আর এলো না। হসপিটালে তো নিজ পরিবারের জনগোষ্ঠীর কৃপায় বউয়ের মুখটা পর্যন্ত ভালোভাবে দেখার সুযোগ পায়নি তুর্য। তারপর এলো বাড়িতে, ভেবেছিল এখানে এসে অন্তত বউয়ের সাথে একান্তে সময় কাটানোর সুযোগ পাবে। গতকাল রাত অর্থাৎ মাথা ফাটার আগে পৃথার সাথে তার কথা বলার যতটুকু সৌভাগ্য হয়েছিল, তাতে তুর্য এইটুকু অন্তত বুঝেছিল
পৃথার হৃদয়ে তার জন্য অনুভূতির সঞ্চার ঘটছে। তবে তখন তাড়াহুড়োতে থাকায় এই বিষয়ে পৃথার সাথে আর কথা বাড়াতে পারেনি বেচারা। হন্তদন্ত হয়ে ছুটেছে জঙ্গলে, আর তারপর হাসপাতাল। তুর্যের জ্ঞান ফেরার পরে যখনই এই বিষয়টা আবারও মাথায় হানা দিয়েছে, তখন থেকেই সে উতলা হয়ে উঠেছে পৃথার সাথে একটা বার একান্তে কথা বলার জন্য। সে যা ভেবেছে সেটাই সঠিক কিনা নিশ্চিন্ত হতেই দিশেহারা হয়ে উঠেছে তুর্যের হৃদয়। অথচ তার পরিবারও তাকে একটু শান্তিতে বউয়ের কাছে থাকতে দিচ্ছে না। তার বউ তো বই, পাষাণ মহিলা একটা, যতটা পারছে পালিয়ে বেড়াচ্ছে। তুর্যের ভাবনা চিন্তার মাঝে পৃথা হাতে খাবারের প্লেট নিয়ে ঢুকলো কক্ষে। এগিয়ে গিয়ে প্লেটটা বিছানার ওপরে তুর্যের সম্মুখে রেখে বলল, খেয়ে নিন তাড়াতাড়ি, এরপর ওষুধ আছে আপনার। তুর্য একবার তাকালো খাবার প্লেটের দিকে, পরক্ষণে আবার দৃষ্টি ঘোরালো পৃথার পানে। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, খাইয়ে দাও। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল,